Welcome students, this is Subhasis sir from Subhasis classroom। আজকের আমরা আলোর তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আলোচনা করব, যেখানে আর কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপনা করব, যাতে তোমাদের মাধ্যমিক 2024-এ গিয়ে কোনো রূপ সমস্যা না হয় এবং তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কাছে আছে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। এছাড়াও আমাদের সঙ্গে জোড়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো। দুটোরই লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সের নিচে পেয়ে যাবে। আজকের সেশনের প্রথম কোশ্চেন, উত্তল লেন্সের ক্ষেত্রে যে কয়েকটা রৈখিক চিত্র অঙ্কন পড়ে তাদের মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেখানে বলে কি উত্তল লেন্সের 2f এর মধ্যে বা 2f এ যদি আমরা কোনো বস্তু রাখি তার রৈখিক চিত্র কেমন হবে এবং তার প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এটা জিজ্ঞাসা করে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনটা মাধ্যমিক 2024-এর জন্য ইম্পর্ট্যান্ট, সেটা হলো কি উত্তল লেন্সকে আমরা বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করার জন্য তার কার্যপ্রণালী কী হবে, বা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করার জন্য উত্তল লেন্সের কোথায় বস্তু রাখতে হবে তার কার্যপ্রণালী লেখো এবং ওই প্রতিবিম্বের গঠন প্রকৃতি লেখো। ক্লিয়ার? এই দুটো কোশ্চেন ইম্পর্ট্যান্ট, এই দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এছাড়াও তোমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে পারিপার্শ্বিক বস্তুগুলো বা ব্যাপারগুলো আমরা বলে দেব। ঠিক আছে, চলো সেশনটিকে লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো প্রথম যে কোশ্চেনটা, দেখো 2f1, f1, f2, 2f2 এগুলো সবাই জানো। f1 হচ্ছে আমাদের মুখ্য প্রকাশ, প্রথম মুখ্য প্রকাশ, f2 হচ্ছে দ্বিতীয় মুখ্য প্রকাশ। যেহেতু আমাদের দুটো দর্পণ নিয়েই কী হয় উত্তল লেন্স, তাহলে দেখো এই দর্পণের মিডিলটা অর্থাৎ বক্রতা কেন্দ্র আর 2f2 অর্থাৎ কেন্দ্র 2f2 হয়েছে, কারণ আমরা জানি r = 2f, হ্যাঁ কি না? এই আরটাকে আমরা কি লিখেছি 2, এটা আমরা দ্বিতীয় মুখ্য প্রকাশে 2f2 লিখেছি। যেহেতু এটা প্রধান মুখ্য প্রকাশের জন্য বা প্রথম মুখ্য প্রকাশের জন্য, তাহলে এটা আমরা লিখছি কি 2f1, এটা দ্বিতীয় মুখ্য প্রকাশের জন্য 2f2। ঠিক আছে, অবতল দর্পণের চিত্র আঁকার জন্য দুটো জিনিস আমি বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। প্রথম রশ্মিটা তোমরা লেন্সে ফেলবে, সেটা দ্বিতীয় মুখ্য প্রকাশের মধ্য দিয়ে যাবে, বা প্রথম রশ্মিটা যেটা ফেলবে সেটা যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় সেটা মুখ্য প্রকাশের মধ্য দিয়ে যাবে। ক্লিয়ার? এবং যদি দ্বিতীয় রশ্মি যদি আমরা এই ফোকাস তলে ফোকাসের ভেতর দিয়ে অর্থাৎ প্রথম মুখ্য প্রকাশের মধ্য দিয়ে কোথায় ফেলি, আমাদের লেন্সে ফেলি, সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার? ঠিক আছে, এছাড়া যদি সেকেন্ড আর কি করবে, রশ্মি নিতে পারো, যেখানে f1 এর মধ্যে ফেলে তোমরা এটা করতে পারো, বা আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে তোমরা ফেলতে পারো। যেখানেই আমাদের মিলিত হবে সেখানেই প্রতিবিম্ব গঠিত হবে। ক্লিয়ার? চলো এবার আমাদের অবস্থানগুলো যে আমরা আগের ক্লাসে বলেছিলাম, আগের সেশনে বলেছিলাম যে টপিকগুলো মনে রাখতে বলেছিলাম 1:5 রেশিও, 2:4 রেশিও এবং 3:3 রেশিও। এই একই রেশিও লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ লেন্স অটোমেটিক হচ্ছে কি দুটো দর্পণের বা দুটো কাঁচের মিলন বা দুটো গোলীয় দর্পণের মিলন, তার জন্য এই একই নিয়ম হবে। এবার দেখো এদের অবস্থানগুলো জেনে নাও। এদের এই অবস্থানগুলো কি কি? অসীমে থাকলে অসীমকে আমরা বলি 1, তাহলে এর অবস্থানগুলো দেখো, এটা অসীম, এটাকে 1 ধরছি, এটা 2, এটা অসীম এবং 2f1 এর মাঝখানে 2f1কে আমরা 3 নম্বর ধরছি, 2f1 এবং f1 এর মাঝখানে এটাকে 4 নম্বর বললাম, এটা 5 নম্বর আর এটা 6 নম্বর। ক্লিয়ার? সেম জিনিস এদিকটায়, এটা 6, এটা 5, এটা 4, 3, 2, 1। ক্লিয়ার? কারণ দেখো এই দর্পণের ক্ষেত্রে 6টা অবস্থান, এই দর্পণের ক্ষেত্রে 6টা অবস্থান, কারণ এটাও কোনো না কোনো বৃত্তের অংশ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? সেম জিনিস এটাও। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো দুটো অবস্থানের ছবি আঁকবো বললাম। প্রথমে আমরা আঁকবো 2f1 এ, অর্থাৎ f1 এ আমরা কোনো যদি বস্তু রাখি, 2f1 এর অর্থাৎ বক্রতা কেন্দ্রে আমরা যদি বস্তু রাখি তার প্রতিবিম্বের প্রকৃতি কী হয়। ঠিক আছে, তাহলে আমরা সেইখানেই বস্তু রাখছি।
অর্থাৎ আমরা 3 নম্বর অবস্থানে বস্তু রাখছি। 3 নম্বর অবস্থানে বস্তু রাখলে 3 নম্বরে উৎপন্ন হবে। 3 নম্বর কোথায়? এই 3 নম্বর। ঠিক আছে, আমরা জানি লেন্সের ভেতর দিয়ে আলো যেতে পারে, তাহলে আমাদের দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে, আর এটা হচ্ছে প্রতিসরণ হচ্ছে, তাহলে অটোমেটিক এই 3 নম্বরে উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে একটা রশ্মি ফেলো দর্পণে, এই আমাদের লেন্সে। তাহলে একটা রশ্মি সমান্তরাল রশ্মি, যেটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, কোথায় ফেলছি আমরা? লেন্সে ফেলছি। লেন্সে ফেলার পর বললাম প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের ফলে সেটা F2-র মধ্য দিয়ে যাবে। ক্লিয়ার? আর আমরা জানি 3-এ থাকলে 3-ই উৎপন্ন হয়, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার হবে কি? এই 3-ই উৎপন্ন হবে, 3-ই উৎপন্ন হবে। ক্লিয়ার? এটা 4। আচ্ছা, আরেকটা রশ্মি তোমরা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে নিয়ে যেতে পারো বা F2-র মধ্য দিয়ে নিয়ে যেতে পারো। ঠিক আছে, আমি দুটোই দেখাচ্ছি। আমি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি একটা, হয়েছে? তাহলে আমাদের এখানে উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আমাদের প্রতিবিম্ব। F2 ছিল এখানে, আর এখানে আমাদের এই দাগটা মুছে গেছে। হয়েছে? তাহলে দেখো এটা যদি আমরা এক্স আর ওয়াই ধরি, তাহলে দেখো এক্স এর মাথা এখানে এসছে, তাহলে এক্স ডট, এটা ওয়াই। ক্লিয়ার? আর যদি তোমরা এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে না নিয়ে যাও, তাহলে ফোকাসের মধ্য দিয়ে, প্রথম মুখ্য ফোকাসের মধ্য দিয়ে নিয়ে গেলে একই রকম চিত্র হবে। দেখো আমি দেখাচ্ছি, কালো মার্কার দিয়ে আমরা করছি ডট ডট করে। দেখো হয়েছে? তাহলে এটা পড়লো এখানে, তাহলে এ সমান্তরাল হবে নিশ্চয়ই। দেখো সমান্তরাল করছি, দেখো মিলেছে? মিলেছে? এই রশ্মিটা আর এই রশ্মিটা মিলেছে, হ্যাঁ কি না? দেখো তাহলে আমরা এইভাবে ফেলতে পারি, বা তোমরা ওই আলোক কেন্দ্রের মধ্য দিয়েও নিয়ে যেতে পারো। যেখানে মিলিত হবে সেখানে আমাদের প্রতিবিম্ব উৎপন্ন হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের বৈশিষ্ট্য লিখতে হবে। প্রথমে বলে দিই, লেন্স এবং দর্পণের ক্ষেত্রে আলাদা। দর্পণের ক্ষেত্রে যেদিকে বস্তু সেই দিকে যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় তাহলে সেটা সৎ হয়। লেন্সের ক্ষেত্রে উল্টোটা, যেদিকে বস্তু যদি সেই দিকে উৎপন্ন হয় তাহলে অসৎ, উল্টো দিকে হলে সৎ। দেখো বস্তু ছিল বাম পারে, হয়েছে ডান পারে, তাহলে সেটা হবে কি? অসৎ প্রতিবিম্ব হলো। তাহলে হবে কি? অসৎ বলছি, সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব। দুই নম্বর বৈশিষ্ট্য, দেখো এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের যদি আমরা প্রধান অক্ষকে আমরা ধরছি PQ প্রধান অক্ষের উপরে ছিল কি আমাদের বস্তু, নিচে উৎপন্ন হয়েছে, তাহলে সমশীর্ষ না অবশীর্ষ? একই রকম ভাবে নিয়ম, এটা হবে কি? অবশীর্ষ, অবশীর্ষ হলো 3 নম্বর বৈশিষ্ট্য। ঠিক আছে, বস্তুর তুলনায় এটা ছোট না বড়? আমরা জানি 3 দিনের অবস্থানে কি হয়, কখনোই বস্তু এবং প্রতিবিম্বের আকার কখনো এলোমেলো হয় না, সবসময় সমান হয়। তাহলে এখানে বস্তু এবং প্রতিবিম্বের আকার কি হয়? সমান। কোশ্চেন বলে উত্তল লেন্সের কোথায় রাখলে বস্তু সমান দৈর্ঘ্যের কি পাওয়া যায়? প্রতিবিম্ব পাওয়া যায়। কোথায় হবে? 2F1 বা 2F2-তে বস্তু রাখলে। ক্লিয়ার? তাহলে যেখানে উৎপন্ন হবে, যদি আমরা 2F2-তে রাখি তাহলে 2F1-এ উৎপন্ন হবে, আর যদি 2F1-এ রাখি তাহলে 2F2-তে উৎপন্ন হবে। ক্লিয়ার? যদি আমরা এটা বক্রতা কেন্দ্র বলি, এদিকে বক্রতা কেন্দ্র, এদিকে বক্রতা কেন্দ্রই হয়। আমরা জানি বক্রতা কেন্দ্রে রাখলে বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হয়। ক্লিয়ার? এর রৈখিক চিত্র অঙ্কনের আর কোনোরূপ তোমাদের অসুবিধা নেই। চলো লাইক এবং শেয়ার করো। ঠিক আছে, এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লেন্সের ক্ষেত্রে যে উত্তল লেন্সকে আমরা কিভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করি, তার রৈখিক চিত্র অঙ্কন বা তার কার্যপ্রণালী কি, সেটা আমরা একটু দেখে নিই। ক্লিয়ার? তারপর আমরা লেন্স থেকে অন্য একটা পার্টে চলে যাব। ক্লিয়ার? চলো, এই আমরা একটা উত্তল লেন্স নিয়েছি, যেখানে আমাকে বলেছে উত্তল লেন্সকে আমাকে বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার করার জন্য উত্তল লেন্সের, ঠিক আছে, প্রথম মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস ধরলে প্রথম মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে আমাকে বস্তু রাখতে হবে।
ঠিক আছে, আমরা জানি 6 নম্বর অবস্থানে, আমাকে বস্তু রাখতে হবে যেখানে আমরা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করব। কীভাবে চিত্র অঙ্কন করি ব্যাপারটা, যদি F1 এবং আলোক কেন্দ্রের মাঝখানে যদি বস্তু রাখা হয় তাহলে সেই বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কী হবে এবং প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে সেটা একটা দেখে নিই একটা ব্যাপার। দেখো আমরা রেখেছি এটা বস্তু ধরলাম, বস্তু হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমের কাজ কি, আলো কোথায় ফেলবো, প্রথম আলোক রশ্মি লেন্সে ফেলবো, সেই আলোক রশ্মি প্রতিসরণের পর F2 মধ্য দিয়ে যাবে, নিয়ে গেলাম আমরা, ঠিক আছে। ধরলাম এটা এ কিউ রশ্মি এক্সে গেছে, ঠিক আছে। এবার আরেকটা আলোক রশ্মি আমরা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে নিয়ে যাও, ধরো এটা ওয়াই রশ্মি। দেখো এই দুটো অভিমুখ দেখো দুদিকে চলছে, অর্থাৎ দুদিকে চলছে, যত যাবে আরও তাদের অভিমুখ পরিবর্তন হবে, অর্থাৎ দুজনের থেকে ডিস্টেন্স আরও বাড়বে। চলো এরা কখনোই এদিকে মিলতে পারবে কি, মিলবে না, তাহলে আমাদের ইচ্ছে করেই মেলাতে হবে, জোর করে মেলাতে হবে, তাই তো। তাহলে মেলাও, এই রশ্মিটাকে একটু বাড়িয়ে দাও, দেখি কোথায় মিলছে। দেখো যেখানেই মিলিত হবে সেখানেই আমাদের প্রতিবিম্ব গঠন হবে। দেখো মিলিত হয়েছে, জাস্ট ছবিটা ঠিকঠাক করে তোমরা সোজা করে আঁকবে, আমি তো স্কেল পাচ্ছি না। আচ্ছা এখানে মিলেছে, তাহলে এইখানে আমাদের প্রতিবিম্ব উৎপন্ন হবে, অর্থাৎ এর মাথা এসছে আমাদের এখানে, তাহলে এ ডট এখানে এসছে আর এখানে বি ডট, ঠিক আছে। দেখো দেখো এই প্রথমেই এর প্রকৃতি আমরা লিখি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। প্রথমে এটা আমরা জানবো কি এটা সৎ না অসৎ। আমরা জানি লেন্সের একই দিকে বস্তু আর একই দিকে যদি প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা অসৎ হয়, তাহলে এটা কি অসৎ প্রতিবিম্ব, অসৎ। ক্লিয়ার হয়েছে, বস্তুর তুলনায় অনেকটা বড় তাহলে বিবর্ধিত, তাহলে ওই ক্রাইটেরিয়া ম্যাচ করছে, বিবর্ধিত প্রতিবিম্ব হলো 3 নম্বর। বস্তু এবং আমাদের প্রতিবিম্ব উভয়ই আমাদের প্রধান অক্ষের উপরে আছে, তাহলে সমশীর্ষ, তাহলে দেখতে পেলাম কি অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে, বিবর্ধিত হয়েছে, সমশীর্ষ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বস্তুর তুলনায় অনেকটা বড় হয়েছে। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিবর্ধক কাজ হিসাবে, যেখানে বস্তুকে অনেক প্রকার বেশি করে জুম করতে হয়, অনুবীক্ষণ যন্ত্রী, টেথোস্কোপ, এই সমস্ত জায়গায় আমরা উত্তল লেন্সকে ব্যবহার করি, যেখানে অনেকটা জুম করা হয় বা অনেক দূরের বস্তুকে আমরা কাছে দেখতে পাই। সেই বিবর্ধক কাজ হিসেবে আমরা কি করি, উত্তল লেন্সকে ব্যবহার করি। কোথায় রাখি বস্তুকে রাখি ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে। যখনই ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে একটা বস্তু রাখবো তখনই সেই বস্তুর আকৃতি অনেকটা বড় হবে এবং অনেকটা ভিজিবল হবে। ক্লিয়ার করতে পারলাম। তাহলে কোশ্চেন পরে কোথায় রাখলে উৎপন্ন হবে, তাহলে কি লিখবে, মুখ্য ফোকাস এবং আমাদের আলোক কেন্দ্রের মাঝখানে আমাকে বস্তুকে রাখতে হবে, হয়েছে। আর যদি বলে কার্যপ্রণালী বলো, তাহলে প্রথমে বলবে কোনো একটা উত্তর লেন্স নিলাম, উত্তর লেন্সকে ধরে নেবে ব্যাপারটা, সেখানে আমরা বললাম মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে বস্তু রাখবো, সেখানে আলো ফেলবো, যা যা করেছো জাস্ট লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তোমাকে বলতে হবে এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা কি করি, বা এই যে উত্তর লেন্সের এই জায়গায় বস্তু রাখলে বস্তুর আকার এত বড় হয়, এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা বিবর্ধক কাঁচ হিসেবে আমরা উত্তর লেন্সকে আমরা ব্যবহার করি। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা। আশা করব উত্তর লেন্সের ক্ষেত্রে এই কোশ্চেনটা যদি পড়ে মাধ্যমিক 2024-এ, তাহলে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, যেটা আমরা নেক্সট টপিকের কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। চল আরেকটা কোশ্চেন দেখো, কাঁচের স্ল্যাব বা কাঁচের ওপরে, কাঁচের ভেতর দিয়ে যদি
আলোক রশ্মির আপতিত হয় বা কোনো প্রমাণ করে যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি আপতিত হলে আপতিত ও নির্গমন আলোক রশ্মির পরস্পর সমান্তরাল হবে বা কাঁচের স্ল্যাবের মধ্যে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করে যে আমাদের আপতন কোণ এবং নির্গমন কোণ পরস্পর সমান্তরাল বা আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মি পরস্পর সমান্তরাল। যেখানে আমি এ বি সি ডি একটা কাঁচ ফলক নিয়েছি, রশ্মি কি নিয়েছি পি কিউ আর এস রশ্মি, যেখানে পি কিউ I1 অর্থাৎ I1 কোণে আপতিত হয়েছে, যেখানে আপতন কোণ I1 এবং R1 হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ এবং আর বিন্দুতে আপতন কোণ R2 এবং প্রতিসরণ কোণ I2। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা যা করেছি আমাকে তাই লিখতে হবে। তাহলে প্রথমেই লেখো একটি কাঁচ ফলক এ বি সি ডি যেখানে আলোক রশ্মি পি কিউ বিন্দুতে আপতিত হয়, সেক্ষেত্রে আপতন কোণ নাম দাও এটা XYMN। আপতন কোণ পি কিউ এস সমান I1। প্রতিসরণ কোণ সমান কি জানো RQY হচ্ছে R1। ক্লিয়ার? এবং আর বিন্দুতে আপতন কোণ MRQ কোণ হচ্ছে R2 এবং প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ বেরিয়ে যাচ্ছে, নির্গমন কোণ সমান কি SRN কোণ সমান I2। ক্লিয়ার হলো ব্যাপারটা? হয়েছে? এবার লিখছি কি কিউ বিন্দুতে প্রতিসারাঙ্ক বিজ্ঞানী স্নেল সূত্রানুযায়ী কি লেখা যায়? মিউ সাইন I বাই সাইন R অর্থাৎ সাইন I1 বাই সাইন R1 হয়েছে। এবং আর বিন্দুতে প্রতিসারাঙ্ক কি 1 বাই মিউ ইজ ইকাল টু সাইন R2 বাই সাইন I2। 1 বাই মিউ কেন লিখলাম? যেহেতু এটা লিখলাম বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক এটা মিউ, এটা কি করলাম কাঁচ সাপেক্ষে, এটা হচ্ছে কি কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক, তার জন্য উল্টে লিখেছি। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার জন্য লিখেছি 1 বাই মিউ। আচ্ছা দেখো এবার এই R1 আর R2 কোণটা সমান না, কারণ কি দেখো এটা একান্তর কোণ, এই জেড কোণ এটা এরকম আছে, জেড কোণ এই কোণটা সমান,
তাহলে এখানে লেখো R1 ইজিক্যাল টু R2, কারণ কি এরা পরস্পরের একান্তর কোণ। হয়েছে? ক্লিয়ার? এরা পরস্পর কি একান্তর কোণ। তাহলে লেখো তাহলে এই সমীকরণটা এটা, তাহলে লেখো এটা sin I1 বাই sin R1 ইন্টু sin R2 বাই sin I2 ইজিক্যাল টু 1 বাই ই মিউ ইজিক্যাল টু 1 বাই মিউ, কাটলাম 1 হয়ে গেল। ঠিক আছে, এবং আমরা কি লিখেছি R1 সমান R2, এখানে R1 যেখানে আছে R2 করে দাও, তাহলে কি লিখলাম sin I1 বাই sin R2, এই R1 এর জায়গায় R2 লিখেছি, ইন্টু sin R2 বাই sin I2 ইজিক্যাল টু 1, এটা কাটলাম, থাকলো কি তাহলে sin I1 বাই sin I1 বাই sin I2 ইজিক্যাল টু কি 1, ইজিক্যাল টু 1, সাইন সাইন কাটলাম, তাহলে I1 ইজিক্যাল টু I2, I1 ইজিক্যাল টু কি I2। ঠিক আছে, তাহলে I1 ইজিক্যাল টু I2, তাহলে আমরা বলতে পারি কি এরা পরস্পরের সমান। অতএব PQ রশ্মি এবং RS রশ্মি, মুছে গেছে এখানে RS রশ্মি, অতএব সমান্তরাল। যেহেতু তাহলে এখানে লেখো যেহেতু, তাহলে কি লিখবে যেহেতু I1 সমান I2 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি PQ রশ্মি ও আমাদের RS রশ্মি পরস্পরের সমান্তরাল। ক্লিয়ার ব্যাপারটা? চলো এবার কমেন্ট সেকশনে কমেন্ট জানাও এটা বুঝতে পেরেছো নাকি। এটাই হচ্ছে এবছরের একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেখানে বলে কি কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আলোর প্রতিসরণ দেখাও, অথবা আমাদের কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে আপাতন কোণ এবং নির্গমন আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করে, যেটা পড়বে আশা করব তোমরা এই কোশ্চেনের অ্যান্সার তোমরা ইজিলি বলতে পারবে। আশা করব তোমাদের আর কোনোরূপ অসুবিধা নেই। চলো আমরা নেক্সট টপিকে যাচ্ছি, যেখানে আলোর বিচ্ছুরণ সম্পর্কে এবং বিক্ষেপণ সম্পর্কে র্যালের সূত্র নিয়ে কয়েকটা কোশ্চেন আলোচনা করে আমাদের এই আলোর শেষ পর্ব আমরা শেষ করে দেব। ঠিক আছে, ক্লিয়ার? চলো দেখো, এবার দেখো দীর্ঘদৃষ্টি, হ্রস্বদৃষ্টি কি বা এর ত্রুটিগুলো কি। দেখো দৃষ্টি সংক্রান্ত 4টে ত্রুটির মধ্যে একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, হ্রস্বদৃষ্টি, ক্ষীণ দৃষ্টি আর বিষম দৃষ্টি। ক্লিয়ার হয়েছে? এই দীর্ঘদৃষ্টি কাকে বলা? দীর্ঘদৃষ্টিকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া, হ্রস্বদৃষ্টিকে বলি মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টিকে আমরা বলি ক্ষীণ দৃষ্টি, আর বিষম দৃষ্টিকে আমরা বিষম দৃষ্টি বলি, আর এর ইংরেজি নামও আছে। ক্লিয়ার? তাহলে দীর্ঘদৃষ্টি কাকে বলা? দীর্ঘ এবং হ্রস্বের ক্ষেত্রে মনে রাখবে দীর্ঘ কথা অর্থ দীর্ঘ নয়, আর হ্রস্ব কথা অর্থ হ্রস্ব নয়। দীর্ঘ কথা অর্থ দূরে, এবং আরেকটা হচ্ছে হ্রস্ব কথা অর্থ কাছে। বলছে যে ব্যক্তি দূরে জিনিস দেখতে পায়, কাছে জিনিস দেখতে পায় না, তাকে বলা হয় কি, বা তার ত্রুটিকে বলা হয় কি দীর্ঘদৃষ্টি। ঠিক আছে? আর যে ব্যক্তি দূরে জিনিস দেখতে পায় না, কাছে জিনিস দেখতে পায়, তাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি। এই জন্য বলছি হ্রস্ব কথা অর্থ হ্রস্ব নয় বা নিকট দৃষ্টি। আর ক্ষীণ দৃষ্টি কি, যে দুটোই দেখতে পায় না, দূরেরটাও দেখতে পায় না, কাছেরটাও দেখতে পায় না। ক্লিয়ার? বিষম দৃষ্টি কি, যে কিছুটা অ্যাঙ্গেলে বাঁকা বা টেরা দেখে, অর্থাৎ কিছু অ্যাঙ্গেলে হয় বাঁকা বা বেঁকে থাকা দেখে। ঠিক আছে? অর্থাৎ সোজা ব্যক্তিকে একটু বেঁকে থাকা দেখে, তার যদি বিষম দৃষ্টি থাকে। ক্লিয়ার? প্রশ্ন এখান থেকে বলে কি দীর্ঘদৃষ্টি এবং হ্রস্বদৃষ্টির প্রতিকারের উপায়। একদম সোজা বলছি, প্রতিকারের উপায়টা একদম সোজা। দেখো এটা তো দীর্ঘদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা নিকট দৃষ্টি, এগুলো সবই তো রোগ। রোগের থেকে কি বড়? চিকিৎসা বড় অবশ্যই, তাই তো? রোগের থেকে চিকিৎসা বড়, নাহলে চিকিৎসা যদি না বড় হতো তাহলে সব মানুষই পড়ে তুলে নিত, তাই তো? তাহলে চিকিৎসা বড়। তাহলে দেখো চিকিৎসা বড় হবে। তাহলে দেখো এখানে রোগ কতগুলি অক্ষর, দেখো 2, রোগের অক্ষর কোনটা? 2।
চিকিৎসার পরে অক্ষর 3 হবে, অর্থাৎ 2 এর পরে কত 3 আছে, 3 কত অর্থ উত্তর লেন্স। উত্তর লেন্স বোঝা গেল, কারণ রোগের থেকে চিকিৎসা বড়। তাহলে লজিক কোনটা, 2 for 3, অর্থাৎ দীর্ঘতে 2টো অক্ষর, 2 এর পরে 3, ও তাহলে উত্তর লেন্স। দেখো হস্য কত অর্থ নিকট, নিকটে কত অক্ষর 3টে, 3 এর পরে 4, 4 কথা অর্থ হচ্ছে অবতল, অবতল লেন্স। ক্লিয়ার হয়েছে? 3 4 2 3 3 4 মনে থাকবে, আর কখনো ভুলবে? আশা করব আর কোনো রূপ সমস্যা তোমাদের হবে না, তোমরা সারা জীবন মনে রাখতে পারবে। দীর্ঘ কথা অর্থ যে দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায়। এই যে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, তাকে বলা হয় কি দীর্ঘদৃষ্টি। আর যে কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না, তাকে বলা হয় কি হস্য দৃষ্টির ত্রুটি বা হস্য দৃষ্টি। ক্লিয়ার? প্রতিকারের উপায় বলে দিলাম, সুন্দর করে মনে রাখবে। এবার আমরা যাচ্ছি কি বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। বিচ্ছুরণ এবং বিক্ষেপণ সেটা কি? বিচ্ছুরণ এবং বিক্ষেপণ এই দুটোর ব্যাপার কি? বিচ্ছুরণ কি বলছে, অনেক বর্ণী আলোর বা বহু বর্ণী আলো বা মিশ্র বর্ণীর আলোর অনেকগুলো বর্ণ বা যে বর্ণগুলো থাকে সেই বর্ণগুলো ভেঙে যাওয়াকে বলা হয় কি, বা ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় কি, বা প্রতিটা বর্ণের বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাকে আমরা বলি কি বিচ্ছুরণ। ক্লিয়ার করতে পারলাম? তাহলে বহুবর্ণী আলোর প্রতিটা বর্ণ ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি কি আলোর বিচ্ছুরণ, যার প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে আমাদের কি রামধনু, যেখানে বৃষ্টির পরে থাকা জলে বায়ুতে থাকা জলীয় বাষ্পর ওপর সূর্যের সাদা রঙের পড়লে সাদা রঙে থাকা 7টি বর্ণ আলাদা 7টা বর্ণের ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি কি রামধনু, যা আলোর বিচ্ছুরণের জন্য হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে বিচ্ছুরণ বোঝা গেল। বিচ্ছুরণ কার জন্য হয়? আমাদের আলোর প্রতিসরণের জন্যই হয়। ঠিক আছে, যেখানে বহুবর্ণী আলোর প্রতিটা বর্ণের বিভক্ত হয়। ধরো আমি এখানে সাদা আলো নিয়েছি, সাদা আলো 7টা বর্ণে ভেঙে যাবে, কারণ আমরা জানি সাদা কোনো ইন্ডিভিজুয়াল রং নয়, 7টা রঙের মিশ্রণ। ঠিক আছে, এই 7টা রঙে ভেঙে যাবে, এই 7টা রঙের ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলি কি বিচ্ছুরণ, যার প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে কি রামধনু। রামধনু আচ্ছা, এখানে শর্ট কোশ্চেনে বলে আমাদের বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত কি রামধনু। ক্লিয়ার? বিক্ষেপণ কি ভালো করে শুনবে। বলছে কোনো বস্তুর ওপর, তোর একটা ছোট্ট বস্তু, একটা বস্তুর ওপর ওই বস্তুর তুলনায় বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যদি আলো আপতিত হয় বা পড়ে, তখন ওই বস্তুটা ওই আলোর কিছু অংশ নিজের মধ্যে শোষণ করে এবং বাকিটুকু কি করে ছড়িয়ে দেয়। অর্থাৎ এই বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে আলো, এই বস্তুটা কিছু অংশ শোষণ করলো এবং বাকি অংশ চারদিকে ছড়িয়ে দেয়। এই ছড়িয়ে দেওয়ার ঘটনাকে আমরা বলি কি আলোর বিক্ষেপণ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই কিছু অংশ নিয়ে চারদিকে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে আমরা বলি কি আলোর বিক্ষেপণ, যার জন্য কি সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য ওঠার আগে আকাশে অনেক সময় আকাশটা লাল হয়ে যায়। ঠিক আছে, লাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি আকাশে থাকা ধূলিকণার উপরে আলোকরশ্মি পড়লে, সূর্যের আলোকরশ্মি পড়ে সূর্য যখন দিগন্ত রেখার নিচে থাকে, তখন সূর্যের যে 7টা বর্ণের মধ্যে সাদা রঙটা যখনই ধূলিকণার উপরে পড়ে, ধূলিকণা ছোট, তাহলে দৈর্ঘ্যযুক্ত যে আমাদের আমরা জানি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই লাল বর্ণ যখনই আমাদের ওই ধূলিকণার উপরে পড়ে, ধূলিকণার কিছু অংশ শোষণ করে এবং বাকিটুকু চারপাশে ছড়িয়ে দেয়, প্রকৃতিতে চারপাশে ছড়িয়ে দেয়। ফলে সূর্য ডোবার পর লাল দেখায় এবং সূর্য মানে ওঠার আগেও লাল দেখায়। ক্লিয়ার? এই কোশ্চেনের আর একটা রিলেটিভ কোশ্চেন কি, সূর্য ওঠার সময় বা সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠার পর, সূর্য ডোবার পর অনেক সময় আলো দেখতে পাই। আলো দেখার কারণ হচ্ছে প্রতিফলন, আর লাল দেখার কারণ হচ্ছে কি আলোর বিক্ষেপণ। ক্লিয়ার? এবার এখান থেকে কোশ্চেন আসে কি মেঘমুক্ত আকাশকে কেন নীল দেখায়? এটা একটা ব্যাপার, মেঘমুক্ত আকাশকে কেন নীল দেখাবে জেনে নাও, এটা কমন প্রশ্ন, একটু বলে দিই জাস্ট। দেখো সূর্য থেকে 7টা রং আসছে, এই আমাদের সাদা রং 7টা রঙে ভাঙছে, ধূলিকণাকে ডিপেন্ড করে।
হ্যাঁ কি না? 7 রং, যার মধ্যে বেগুনি নিচে আসছে, কেন নিচে লিখছি বলছি। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। কেন বেগুনি লিখছি? বেগুনি বর্ণ নিচে লিখছি কারণ কি বেগুনি বর্ণের বিক্ষেপণ বেশি। বিক্ষেপণ নিচের দিকে নামলে বিক্ষেপণ বাড়বে, উপর দিকে উঠলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার হয়েছে? বিক্ষেপণ কথা অর্থ চারদিকে ছড়িয়ে পড়া, আর যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাকে আমরা দূর থেকে দেখতে পাবো। ক্লিয়ার? এই জন্য আমরা লাল বর্ণকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি, কারণ কি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য লাল বর্ণকে অনেক দূর থেকে দেখা যায়। এবং যেখানে যেখানে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয় সেখানে অর্থাৎ ট্রেন লাইনের সিগন্যাল, আমাদের ট্রাফিক সিগন্যাল, বিয়ে বাড়ির কোণে অর্থাৎ যে নব বিবাহিত হতে যাচ্ছে তাকে পলা, সিঁদুর, প্রত্যেকটাই লাল বর্ণ করা হয়। প্রতিটাই বিপদের ওপর ডিপেন্ড করে হয়েছে, ঠিক আছে? যার মধ্যে কোনেকেও লাল বর্ণের শাড়ি পরানো হয়, কারণ কি ছেলেকে বোঝানো হয়, ঠিক আছে, জীবনে বিপদ আগত। গজব বেইজ্জতি है। ঠিক আছে, চলো এটা একটা মজার টপিক, জাস্ট বলে দিলাম। এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে আমরা কি করি, অনেক দূর পর্যন্ত দেখা যায়, বিক্ষেপণ কথাবার্তা ছড়িয়ে পড়ে। দেখো তাহলে বেগুনি বর্ণ চারদিকে ছড়িয়ে পড়ে, তাই তো? ধূলিকণা, আমাদের বায়ুতে থাকা ধূলিকণাকে ডিপেন্ড করে বেগুনি বর্ণ বেশি ছড়ায়, তার তুলনায় নীল বর্ণ কম ছড়ায়। কিন্তু আমরা তাহলে আকাশকে কি দেখা উচিত ছিল? বেগুনি দেখানো উচিত ছিল, কিন্তু বেগুনি দেখানোর পরিবর্তে আমরা নীল দেখাই বা নীল দেখি আমরা। কেন কি? দেখো আমাদের গল্পটা হচ্ছে কি, আমাদের আকাশে 60% বেগুনি বর্ণ ছড়িয়ে পড়ে এবং 40% নীল বর্ণ ছড়িয়ে পড়ে। তা সত্ত্বেও আমরা নীল বর্ণকেই দেখি, কারণ কি নীল বর্ণ আমাদের চোখের জন্য সংবেদনশীল বা চোখের পক্ষে সুবেদী, ফলে আমরা বেগুনি বর্ণকে দেখতে পাই না, নীল বর্ণকেই দেখি। অর্থাৎ 40% থাকা সত্ত্বেও আমরা নীল বর্ণটাকেই দেখি। তোমরা দেখতে পাবে বেগুনি বর্ণ যদি এক দৃষ্টিতে খুব ভালো করে আকাশের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকো, তাহলে বেগুনি বর্ণ অবশ্যই দেখতে পাবে। ক্লিয়ার? এই জন্য আকাশে কি দেখায়? নীল দেখায়। আরও কোশ্চেন বলে কি চাঁদের আকাশে কালো দেখায় কেন? দেখো এই বিক্ষেপণ হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের দরকার হয়। যেহেতু চাঁদের আকাশে কোনো বায়ুমণ্ডল নেই অর্থাৎ মাধ্যম নেই, সেখানে আলোর বিক্ষেপণ হয় না, তার জন্য আমরা চাঁদের আকাশে কি দেখি? কালো দেখাই বা কালো দেখি। ক্লিয়ার? আশা করব ক্লিয়ার। এবং নেক্সট কি, এখান থেকে আর কোশ্চেন পড়ে কি রং থেকে পড়ে। রং ক প্রকার? রং দু প্রকার, একটা হচ্ছে মৌলিক রং, একটা যৌগিক রং। মৌলিক রং তিনটি, লাল, সবুজ আর নীল। এই তিনটে হচ্ছে আমাদের কি বর্ণ? মৌলিক বর্ণ। আচ্ছা, আর তিনটে হচ্ছে কি ম্যাজেন্ডা, আচ্ছা ময়ূরপঙ্খী নীল, আর হচ্ছে আমাদের হলুদ। ঠিক আছে, এই তিনটে হচ্ছে আমাদের মিশ্র রং বা আমার কি রং? যৌগিক রং। ক্লিয়ার? তাহলে রং দু প্রকার, একটা মৌলিক একটা যৌগিক। এবার কোশ্চেন এখান থেকে পড়ে কি লাল বর্ণের ফুলকে লাল আলোতে কেমন দেখাবে বা নীল আলোতে ফেললে কেমন দেখাবে। এই গল্পটা একটু জেনে নাও। কোনো বস্তু সেটা যে বর্ণের হোক না কেন, ওই বর্ণের দেখাতে হলে তাকে ওই বর্ণের আলো ফেলতে হবে অথবা সাদা বর্ণের আলো ফেলতে হবে। ক্লিয়ার? ধরো আমি বললাম, ধরো আমি এটা লাল ফুল আঁকলাম, গোলাপ ফুলই আঁকলাম, চলো এটা লাল গোলাপ ফুল মনে হচ্ছে, হালকা গোলাপ ফুল মনে হচ্ছে তো, পাতাগুলো এঁকে দিচ্ছি। তাহলে মোটামুটি তা বলছে এই লাল বর্ণের গোলাপটাকে আমাকে লাল দেখাতে হলে হয় লাল আলো ফেলতে হবে, নাহলে সাদা। কারণ কি এই দুটো বর্ণ, এই লাল বর্ণটা কি করবে? লাল বর্ণটা কি করবে? প্রতিফলন করবে। কি করবে? প্রতিফলন। আর অন্য সমস্ত যদি বর্ণ ফেলি, সেটা নীল ফেলো, নীল, সবুজ, যাই ফেলো না কেন,
এই লাল বর্ণের ফুলটা কি করবে, নিজের মধ্যে শোষণ করে নেয়। শোষণ করলে কি দেখাবে, কালো দেখাবে। ক্লিয়ার? তাহলে লাল আলোতে কেমন দেখাবে, লাল। সাদা আলোতে লাল, নীল আলোতে কালো, সবুজ আলোতে কালো, আলোতে কালো, কমলা আলোতেও হালকা লাল দেখাবে। আর সবুজ আকাশ আমাদের নীল বর্ণেতে কি দেখাবে, কালো। বেগুনি বর্ণেতেও কালো দেখাবে। কারণ কি, অন্য সমস্ত বর্ণকে কি করে শোষণ করে নেয়। শোষণ করে মানে আলো নেই, কালো। আর সাদা এবং লাল বর্ণ কি করবে, নিজের মধ্যে পড়লে প্রতিফলন করবে। অর্থাৎ আমি যদি লাল বর্ণ হই, তাহলে আমাকে লাল কালার দেখতে হলে আমাকে লাল বর্ণের আলো অথবা সাদা রং ফেলতে হবে। ক্লিয়ার? আর সমস্ত বর্ণে আমাকে কি দেখাবে, কালো দেখাবে। ক্লিয়ার? দেখো এই কোশ্চেনটা করো, দেখে বলো। আমি বলছি আমি প্রথমে একটা গ্লাস অর্থাৎ একটা কাঁচের স্ল্যাব নিয়েছি যা লাল বর্ণের, এটা বর্ণ কি, লাল। আর একটা কাঁচের স্ল্যাব নিয়েছি যার বর্ণ এটা নীল। আমি এখান থেকে সাদা আলো ফেলেছি, সাদা বর্ণ ফেলেছি, সাদা বর্ণের আলো। এবার বলো, তাহলে এখান থেকে একটা বর্ণ আসবে। আমি বলছি ফাইনাল যে বর্ণটা আমরা দেখতে পাবো বা আমাদের সামনে ভিজিবল হবে, সেটার বর্ণ কি হবে, এটা একটু বলে দাও। ক্লিয়ার করো ব্যাপারটা। বলো, আমি বলছি সাদা বর্ণ ফেলছি প্রথমে লাল বর্ণের কাঁচের ওপর, তারপর সেই বর্ণের কাঁচের আলো থেকে আমরা কোথায় ফেলছি, নীল বর্ণের কাছে। এবং সেই ফাইনাল যে বর্ণটা আমরা দেখতে পাবো আমাদের সামনে ভিজিবল হবে বা আমরা দেখতে পাবো, সেই বর্ণটা কি। চলো, যারা এই কোশ্চেনের অ্যান্সার জানো তারা কমেন্ট বক্স সেকশানে গিয়ে তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করো। আমরা অনেকগুলো কমেন্ট চাই এবং আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। কি বলছি শোনো, দেখো সাদা বর্ণের মধ্যে কটা রঙ আছে, 7টা রঙ। 7টা রঙের মধ্যে লাল রঙের কাঁচটা কোন বর্ণটা নেবে নিজের মধ্যে, লাল বর্ণটা। তাহলে এই লাল বর্ণের কাছ থেকে কি বেরোবে, লাল বর্ণ বেরোলো। কি বর্ণ, লাল। হয়েছে? লাল বর্ণের আলো কোথায় পড়ছে, নীল বর্ণের কাঁচে। নীল বর্ণের যে কাঁচ লাল বর্ণকে কি করবে, আমরা জানি নীল বর্ণের কাঁচ নীল বর্ণ অথবা সাদা বর্ণকে নেবে, আর সমস্ত বর্ণকে কি করবে, শোষণ করবে। দেখো লাল বর্ণকে কি করবে, নীল কাঁচ নিজের মধ্যে কি করবে, শোষণ করে নেবে। হ্যাঁ কি না? শোষণ করলে কেমন দেখাবে, কালো। কোনো রূপ রং আমরা দেখতে পাবো না। কেমন দেখাবে, কালো। অর্থাৎ কোনো রূপ রং আমরা দেখতে পাবো না। ক্লিয়ার? এই কোশ্চেনটা দেখবে তোমাদের অনেকগুলো টেস্ট পেপারে দেওয়া আছে। জাস্ট মজা, একদম ইজি কোশ্চেন, একটু ভাবনা চিন্তা করলে তোমরা করতে পারবে। ক্লিয়ার? আজকের সেশনটা আমরা এইখানেই শেষ করতে চলেছি। এবার তোমাদের যদি কোনোরূপ কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। এবং আমরা এখনও পর্যন্ত আলোর কোনোরূপ গণিত করাইনি। দেখবে তোমাদের একাধিক টেস্ট পেপারে দেখবে প্রতিসারাঙ্ক সংক্রান্ত বহু গণিত পড়েছে। ঠিক আছে? আর আমরা গেস করছি কি, প্রতিসারাঙ্ক সংক্রান্ত যে গণিতগুলো এই বছরের মাধ্যমিক 2024-এর জন্য ইম্পর্টেন্ট। এবার তোমাদের যদি কোনোরূপ অসুবিধা থাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো যে স্যার আমাদের এই গণিতগুলো আটকে আছে বা আমরা এই গণিতগুলো পাচ্ছি না, একটু দেখিয়ে দিন। তাহলে আমরা এর আলোর যে গণিতের একটা ক্লাস আমরা তোমাদের দেব, যেখানে তোমাদের সমস্ত রকমের গণিতগুলো তোমাদের করানো হবে, যাতে তোমাদের মাধ্যমিক 2024-এ গিয়ে কোনোরূপ অসুবিধা না হয়। আজকের সেশনটা এই পর্যন্ত আমরা রাখছি। আর এই সেশনটা লাইক এবং শেয়ার করো, এবং যারা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের সেশন এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।